স্টার ট্যাক্স ক্রেডিট আর স্টার চেকটা আসলে সেম থিং। যখন আপনি চেকটা রিসিভ করবেন, আপনি অনেকে বলে যে মানে আমি চেক পাইছি স্টার এর জন্য, অনেকে বলে যে আমি স্টার ট্যাক্স ক্রেডিটের চেক পাইছি। সো ইট জাস্ট লাইক এ সিম্পলি ওয়ার্ডিং, দেয়ার ইজ নো ডিফারেন্স, ইটস দ্য সেম থিং। তো অনেকেই এই স্টার চেক এবং স্টার ক্রেডিট নিয়ে বিভ্রান্ত হন। তো এই দুটির মধ্যে পার্থক্যটা কি? স্টার ট্যাক্স ক্রেডিট এটা আসলে কি এবং এটি এই স্টার এক্সামশন থেকে কিভাবে ভিন্ন? এক, দুই হচ্ছে এই নিউ ইয়র্ক স্টেটের কোন ধরনের বাড়ির মালিকরা এই সুবিধা পাওয়ার যোগ্য? তারা ইউজুয়ালি আপনার প্রপার্টি ট্যাক্স পে করে থাকেন। একটা প্রপার্টি ট্যাক্স এর এগেইনস্টে অথবা রিডাকশন করে একটা ক্রেডিট দেওয়া হয়, যে ট্যাক্সকে আসলে বলা হয় স্কুল ট্যাক্স রিলিফ, লাইক এ স্টার। স্টার ট্যাক্স ক্রেডিট এটা আসলে কি এবং এটি এই স্টার এক্সামশন থেকে কিভাবে ভিন্ন? এক, দুই হচ্ছে এই নিউ ইয়র্ক স্টেটের কোন ধরনের বাড়ির মালিকরা এই সুবিধা পাওয়ার যোগ্য? জনাব জাকির চৌধুরী, সিপিএ। থ্যাংক ইউ রানা ভাই, ওয়ান মোর টাইম। আবার আমরা শুরু করতেছি যেমন স্টার ট্যাক্স ক্রেডিট। এই স্টার ট্যাক্স ক্রেডিটটা হলো এমন একটা ক্রেডিট, যে ক্রেডিটটা আসলে নিউ ইয়র্ক স্টেটের হোম ওনার যারা আছেন তারা ইউজুয়ালি আপনার প্রপার্টি ট্যাক্স পে করে থাকেন। একটা প্রপার্টি ট্যাক্স এর এগেইনস্টে অথবা রিডাকশন করে একটা ক্রেডিট দেওয়া হয়, যে ট্যাক্সকে আসলে বলা হয় স্কুল ট্যাক্স রিলিফ, লাইক এ স্টার। সো এই প্রোগ্রামের আওতায় আসলে কারা পাবে? সেটা নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা যারা আছেন, যারা আসলে প্রাইমারি রেসিডেন্ট ওনার, যারা নিজের বাড়িতে থাকতেছেন, তারাই কিন্তু এটা এলিজিবল এবং তারা এটা পেতে পারেন। হুইচ ইজ বেসিক্যালি এটা আপনার যে স্কুল ট্যাক্স ক্রেডিট, স্কুল প্রপার্টি ট্যাক্স যেটা আছে সেটাকে আপনাকে রিডাকশন করে বা রিডিউস করে। এখন এই স্টার ট্যাক্স ক্রেডিট আসলে দুই ধরনের হয়। একটা হয় যেমন আপনার বেসিক স্টার, আর একটা হয় আপনার এনহান্স স্টার। নাও বেসিক স্টারের অ্যামাউন্টের ক্ষেত্রে আপনার অনেকটা বিটুইন লাইক $300 থেকে $600 মধ্যে হয়, এবং এই ক্ষেত্রে আপনার এই বেসিক স্টার ক্রেডিটটা পেতে গেলে দেয়ার ইজ নো এজ লিমিট। এজ কিন্তু যে কোনো ধরনের এজ হতে পারে, বাট প্রাইমারি রেসিডেন্ট থাকতে হবে। এবং এখানে ইনকাম লিমিটটা হলো গিয়ে, যেমন আপনার কেউ যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করেন, তাদের ইনকামটা হতে হবে লেস দেন 500,000। সো এটা যদি হয় তাহলে বেসিক স্টার ক্রেডিটের উল্লেখযোগ্য বা তারা রিকোয়ারমেন্ট ফুলফিল করেন। আর সেকেন্ড যেটা স্টার ক্রেডিট, সেটা হলো যেমন আপনার এনহান্স স্টার ক্রেডিট। এই এনহান্স স্টার ক্রেডিটের এখানে বেনিফিটটা একটু বেশি, যেমন অ্যামাউন্টটা anywhere like 700 থেকে $1,500 পর্যন্ত হতে পারে। এখন এই এনহান্স স্টার ক্রেডিট আসলে কাদের জন্য? বেসিক্যালি আপনারা যারা সিনিয়র আছেন, 65 এন্ড ওভার এজ যাদের আছে, তারাই কিন্তু এটার পাওয়ার উল্লেখযোগ্য। এই ক্ষেত্রে আরো কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, যেমন 65 এন্ড ওভারের সাথে সাথে সেম আপনার প্রাইমারি রেসিডেন্স হাউস হতে হবে, আর সাথে ইনকাম লিমিটটা, যেহেতু তারা সিনিয়র, তাদের ইনকামটা অনেক কম থাকে দেন ইন জেনারেল, সেই ক্ষেত্রে ইনকামটা আপনার 110,715 নিচে হতে হবে, হলে কিন্তু তারা এই এনহান্স স্টার ক্রেডিটের উল্লেখ মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করেন এবং তারা পেতে পারেন। নাও এখানে কয়েকটা জিনিস অথবা ফ্রিকোয়েন্সি, কয়েকটা কোয়েশ্চন অনেকে জিজ্ঞেস করে থাকেন, যে যেমন প্রথম কোয়েশ্চন হতে পারে যে মানে ডু ইউ রিসিভ এ চেক, অথবা এটা কিভাবে মানে পেতে পারেন লাইক মানে হোম ওনাররা। যদি আপনি একবার রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে প্রতি বছর সেটা অটোমেটিকলি আপনি একটা চেক পেতে পারেন পার ইয়ারে। সো দ্যাট মিনস হলো এটা আপনার ব্যাংকে ডাইরেক্টলি ডিপোজিট হবে না, এটা আপনার বাসাতে প্রতি বছর এটা চেক আসবে, এবং এটা হলো গিয়ে আপনার পেপার চেক। আর কেউ যদি ডাইরেক্টলি ডিপোজিট এনরোল করেন তাদের ওয়েবসাইটে গিয়ে, সেই ক্ষেত্রে তারা আপনার ডাইরেক্ট ডিপোজিট পেতে পারেন, না হলে ইন জেনারেল এটা পেপার চেক দেওয়া হয় অল দ্য টাইম। নাও এটা কারা মানে আপনার কারা উল্লেখযোগ্য বা কারা কোয়ালিফাই পেতে পারেন? নাম্বার ওয়ান হতে হবে আপনি নিউ ইয়র্ক স্টেটে ইউ হ্যাভ টু ওন এ হোম, যেই মানে হাউসটাতে আপনি নিজে থাকবেন এজ এ প্রাইমারি রেসিডেন্স হিসেবে। এরপরে হলো গিয়ে আপনি ইনকাম লিমিটটা, যেটা আগে বলছিলাম, যেমন বেসিক এর ক্ষেত্রে মেরিট ফাইলিং জয়েন্টলি 500,000 এর নিচে থাকতে হবে, আর যদি এনহান্স হয় সেটা 100,000 110,000 এর নিচে থাকতে হবে, বিকজ হলো গিয়ে সিনিয়রদের ইনকাম কম থাকে। আর লাস্ট যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট হলো আপনাকে মাস্ট রেজিস্টার করতে হবে। সো এই ক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করে থাকেন যে আমি লাস্ট ইয়ার এই বাড়িটা কিনছি, বাট এই বাড়ির যদি আমার প্রিভিয়াস ওনারটা রেজিস্ট্রেশন করে থাকে, আমাকে কি আরেকবার রেজিস্ট্রেশন করা লাগবে কিনা?
আনসার ইজ ইয়েস। আরেকবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কেননা এটা প্রিভিয়াস ওনারের নামে রেজিস্ট্রেশন করা ছিল, আর যখন এটা সেল ট্রানজাকশন হয়ে যায় ওই রেজিস্ট্রেশনটা আর কাজ হবে না। এখন যদি নতুন ওনার যে আছেন উনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে প্রিভিয়াস ওনারের কাছে চেক যাবে না, কারো কাছে কোনো চেক যাবে না। সো দ্যাট মিনস হলো যে আপনারা মাস্ট রেজিস্টার করতে হবে এটা পেতে গেলে। নাও এখন অনেকে আরেকটা কোয়েশ্চেন করে থাকে, যেমন কোন কোন ধরনের হাউস এর এগেইনস্ট এটা চেক পাওয়া যায়। এটা হতে পারে সিঙ্গেল ফ্যামিলি হাউস, এটা হতে পারে কন্ডোমিনিয়াম, এটা হতে পারে কোঅপারেটিভ অ্যাপার্টমেন্ট অথবা ম্যানুফ্যাকচার্ড হোম। বাট কিপ ইন মাইন্ড দ্যাট এই হাউসগুলোতে আপনি নিজে থাকতে হবে, প্রাইমারি রেসিডেন্ট অনলি, দেন ইউ উইল গেট ইট। নাও এখানে লাইক আপনার হোম ওনার অটোমেটিকলি পেতে পারে না, আপনাকে রেজিস্টার করতে হবে, বিকজ মানে রেজিস্টার না করলে তারা জানে না যে মানে হোম ওনার, নতুন হোম ওনার কে, উনি কবে কিনছেন, উনি কি ডাইরেক্ট ডিপোজিট চাচ্ছেন কিনা, উনি কি পেপার ওয়ার্ক চাচ্ছেন কিনা। যেমন অনেকে কমনলি কিছু মিস্টেক করে থাকেন, বলেন যে লাইক মেবি আমি অটোমেটিকলি স্টার ক্রেডিটটা পাবো, যেমন আসলে অটোমেটিকলি এটা পাবেন না। তারপরে আরেকটা অনেকে মিস্টেক করে থাকেন যে যখন রেজিস্টার করেন ওনারা যে অ্যাড্রেসে থাকেন ওই অ্যাড্রেসে উনি রেজিস্টার করেন না। সো এক্ষেত্রে এই চেকটা যখন পাওয়া হয় সেটা অটোমেটিকলি অন্য অ্যাড্রেসে চলে যায়। আরেকবার অনেকে বলেন যে না আমার প্রিভিয়াস ওনারে তো এটা রেজিস্টার করেছিল, আমার মেবি আমার করা লাগবে না, এটাও কিন্তু করা যাবে না, এটা মানে ইউ হ্যাভ টু ডু ইট নাও। আরেকটা জিনিস হলো যেমন আপনার আরেকটা অনেকে কোয়েশ্চেন করে থাকেন, যেমন আপনি কি স্টার ক্রেডিট পেতে পারেন অন্য কোনো প্রপার্টি ট্যাক্সের বেনিফিটের, যেমন লাইক ভেটারান এক্সেম্পশন, সিনিয়র সিটিজেন, ডিসেবলড। ইয়েস, এটা ডিপেন্ডস করে আপনার মানে কোন এলিজিবিলিটির উপরে পেতে পারেন। এরপরে কোশ্চেন না, তো তারপরে এই আপনি যেহেতু স্টার চেকের কথা বলেছেন এবং একটু এই এখনই মাত্র স্টার ক্রেডিটের কথা বললেন, তো অনেকেই এই স্টার চেক এবং স্টার ক্রেডিট নিয়ে বিভ্রান্ত হন। তো এই দুটির মধ্যে পার্থক্যটা কি যদি একটু বুঝিয়ে বলেন। সো বেসিক্যালি আমরা যখন বলি তখন আসলে আমরা মানে ডিফারেন্ট টাইমসে ডিফারেন্ট লাইক আপনার ওয়ার্ডিংটা চলে আসে। সো এই স্টার ট্যাক্স ক্রেডিট আর স্টার চেকটা আসলে সেম থিং। যখন আপনি চেকটা রিসিভ করবেন, আপনি অনেকে বলে যে মানে আমি চেক পাইছি স্টারের জন্য, অনেকে বলে যে আমি স্টার ট্যাক্স ক্রেডিটের চেক পাইছি। So it's just like a simply wording, there is no difference, it's the same thing. আমরা যেভাবে সে সময় বলি ওইভাবে ওই ফ্রেমিংটা চলে যায়। So but basically there is no difference, the same thing. তো এখন অনেক এটি তো তার মানে এটা যারা বাড়ির মালিক এবং প্রাইমারি রেসিডেন্স হিসেবে আসে তারাই পাচ্ছেন। তো একজন বাড়ির মালিক কিভাবে বুঝবেন যে তিনি কত ডলারের এই স্টার ট্যাক্স ক্রেডিটটা পাবেন, তিনি কিভাবে বুঝবেন? যদি এটা বেসিকের জন্য উনি যদি আপনার এলিজিবল হন তাহলে এনিওয়ার উনার 300 থেকে 400 ডলারের মতো হবে। আর যদি উনি সিনিয়র হন, 65 এন্ড ওভার হন, আর উনি যদি অন্যান্য ইনকাম রিকোয়ারমেন্ট যদি মেট করে থাকেন তাহলে নাম্বারটা এনিওয়ার 700 থেকে 1500 হবে। বাট আপনারা যারা মনে করেন হোম ওনার আছেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি আসলে নির্ধারিত ওই যে 300 থেকে 400 ভিতরে কত হবে এটা আপনি জানেন না। এটা ডিপেন্ডস করে আপনার এরিয়ার উপরে, আপনার স্কুল ক্রেডিটের ট্যাক্সের উপরে, তারা এটা ক্যালকুলেট করে আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে। বাট যখনই আপনার অ্যামাউন্টটা দেবে তারা নিজেরা একটা ক্যালকুলেশন করে দেবে। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চন থাকে নাম্বারটা কিভাবে ক্যালকুলেট হয়েছে ওই লেটারে আপনি ফর্ম দিলে তারা এক্সপ্লেন করে দিবে। বিকজ হলো গিয়ে ডিফারেন্ট প্লেসে, ডিফারেন্ট বড়তে, ডিফারেন্ট এরিয়াতে স্কুল ট্যাক্স ক্রেডিট আর ডিফারেন্ট, যার কারণে এই নাম্বারটা বেরি করে। তো এই যে আপনি অ্যাপ্লিকেশনের কথা বললেন, আবেদনের কথা বললেন, তো প্রথমবার যারা আবেদন করতে চান তাদেরকে কি ধরনের কাগজপত্র সাবমিট করতে হয়? বেসিক্যালি এটা হলো যে আপনি যে ওনার, এই ওনারটা আপনি প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করবেন? আপনার ডিডটা লাগবে, আপনি কবে এই বাড়িটা কিনছেন ডেটটা লাগবে, আপনি কার কাছ থেকে কিনছেন ওনাদের ইনফরমেশন লাগবে। বেসিক্যালি পারচেজ যে করবেন ওনার নাম, ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সাথে সাথে যে বাড়িটা কিনছেন, কবে কিনছেন, কার কাছ থেকে কিনছেন, এটা কোন টাইপসের বাড়ি। আর আরেকটা জিনিস হতে পারে, তারা জিজ্ঞেস করতে পারে যে আপনি যে এখানে থাকতেছেন এটার প্রুফ আসলে কি। হয়তোবা আপনার মেইলিং অ্যাড্রেস মানে প্রুফ অফ অ্যাড্রেসের কোনো কিছু আপনাকে দেয়া লাগতে পারে, সো দ্যাট আপনি বুঝতে পারে যে তারা আসলে আপনি এই অ্যাড্রেসে থাকতেছেন।